আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমাদের প্রাণের দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত মনে কিছু জরুরি কথা বলতে চাই। আমরা বর্তমানে এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেটিকে এক কথায় মহাক্রান্তিকাল বা চরম যুগসন্ধিক্ষণ বললে হয়তো ভুল হবে না। আপনারা গত কয়েকদিনের খবর লক্ষ্য করলে দেখবেন আমাদের চারপাশের পরিবেশটা কতটা দ্রুত অস্থিতিশীল হয়ে উঠছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির প্রয়াণের খবরটি ছড়িয়ে পড়ার পর সারা দেশে এক ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। এই পরিস্থিতি আমাদের সাধারণ মানুষের মনে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আসলে আমাদের প্রিয় মাতৃভূমি কোন দিকে যাচ্ছে? গতকালের ঘটনাগুলো যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তবে শিউরে উঠতে হয়। একদল হামলাকারী দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা সভ্য সমাজে কল্পনা করাও কঠিন। আমাদের দেশের অত্যন্ত প্রভাবশালী দুই সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে, যেখানে শুধু ভাঙচুর করেই তারা ক্ষান্ত হননি, বরং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে থাকা সমস্ত সম্পদ লুটপাট করা হয়েছে। আপনারা ভেবে দেখুন, একটি দেশের শীর্ষ সংবাদপত্রের দপ্তরে যদি এমন ধ্বংসযজ্ঞ চালানো হয়, তবে তথ্যের স্বাধীনতা বা সাধারণ মানুষের জানার অধিকার কোথায় গিয়ে দাঁড়ায়? এই লুটপাটের ফলে আমরা দেখেছি এই গণমাধ্যমগুলো তাদের দৈনিকগুলো প্রকাশিত করতে পারেনি। এখানে একটি বড় প্রশ্ন জাগে, শরীফ ওসমান হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সাথে এই সংবাদপত্রগুলোর সম্পর্ক কি? সংবাদ মাধ্যম তো শুধুমাত্র তথ্য প্রচার করে থাকে। এমনকি প্রবীণ সাংবাদিক নুরুল কবির যখন পরিস্থিতি দেখতে সেখানে গিয়েছিলেন, তাকেও চরম হেনস্থার শিকার হতে হয়েছে। এই অস্থিরতা শুধু সংবাদ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত ছায়ানট ভবনেও গতকাল রাতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ছায়ানট বাংলাদেশের সংস্কৃতি চর্চার এক অন্যতম প্রতিষ্ঠান। সেখানে কেন হামলা হবে? এর ফলে প্রতিষ্ঠানটি তাদের সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি এর আগে কয়েকবার ক্ষতিগ্রস্ত হলেও গতকাল আবারও সেখানে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর বাইরেও এই তাণ্ডব ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলা হয়েছে। চট্টগ্রামের সাবেক মেয়রের বাসভবন এবং রাজশাহীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো শুধুমাত্র রাজনৈতিক বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, এখন সাধারণ মানুষের বাসা বাড়িতেও হামলা এবং লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকার অনেক এলাকায় সাধারণ নাগরিকদের ঘরে ঢুকে চুরি এবং হাঙ্গামা করার মতো ঘটনা ঘটছে। এই যে গণহারে সম্পদ ধ্বংস এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, এটি কি আসলেও কোনো প্রতিবাদের ভাষা হতে পারে? আন্দোলন বা প্রতিবাদ সবসময় একটি নৈতিকতার জায়গা থেকে হওয়া উচিত, কিন্তু ধ্বংসযজ্ঞ আর লুটপাট কখনো কোনো আন্দোলনের আদর্শ হতে পারে না। এখন আমাদের একটু ঠান্ডা মাথায় এই পরিস্থিতির দায়বদ্ধতা নিয়ে ভাবতে হবে। আপনারা যদি লক্ষ্য করেন, প্রথম আলো, ডেইলি স্টার কিংবা প্রবীণ সাংবাদিক নুরুল কবির, এরা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিলেন। সেই সরকারের পতনের পেছনে এই গণমাধ্যমগুলোর সাহসী ভূমিকা আমরা সবাই কিন্তু দেখেছি। অথচ আজ সেই সাহসী সৈনিকদের উপরেই আক্রমণ করা হচ্ছে। এই যে চেইন অফ কমান্ড বা আইনের শাসনের অনুপস্থিতি, এর জবাব আসলে কে দেবে? আপনারা জানেন ২০২৪ সালের ৫ই আগস্ট সেনাবাহিনী যখন দেশের দায়িত্ব নিয়েছিল এবং ছাত্র জনতার অংশগ্রহণে একটি বিশাল পরিবর্তন এসেছিল, তখন মানুষ অনেক বড় স্বপ্ন দেখছিল। একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে,
আমরা সবাই মুক্ত হয়েছি। এটি অবশ্যই আনন্দের খবর ছিল। কিন্তু নতুন স্বাধীন বাংলাদেশে যদি মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, তবে এই পরিবর্তনের সার্থকতা কোথায়? বিশ্লেষকদের মতে বর্তমানে দেশে যে চরম নৈরাজ্য চলছে, এর দায়ভার কিন্তু কোনোভাবেই এড়ানো যায় না। সেনাবাহিনী যখন পরিবর্তনের অংশীদার হয়েছিল এবং সেনাপ্রধান যখন বলেছিলেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, তখন সাধারণ মানুষের মনে একটি বড় ভরসার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু আজ যখন সারা দেশে আগুন জ্বলছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, তখন সেই শক্ত হাতটি কোথায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি পুরোপুরি ভেঙে পড়ে, তবে সাধারণ মানুষের বেঁচে থাকা এখানে কঠিন হয়ে পড়বে। আমরা সবাই চাই একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ, কিন্তু বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে দেশ একটি দীর্ঘস্থায়ী অস্থিরতা বা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে শাহবাগে বিপ্লবী সরকার গঠনের দাবি উঠছে, কিন্তু আমাদের ভাবতে হবে বিপ্লবী সরকার এলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি যারা ইন্ধন দিচ্ছে তারা ক্ষমতায় এলেই দেশ শান্ত হবে? আসলে শান্তি ফেরাতে হলে প্রয়োজন একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা। বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে বলে মনে হচ্ছে। ১.৫ বছরের মাথায় এসে আবারও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে দেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। অনেকে এখন 1/11-এর সময়ের মতো একটি কঠোর সামরিক সমর্থিত বা নিরপেক্ষ শক্তিশালী তদারকি সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছেন। কারণ এভাবে চলতে থাকলে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে যায়। সেনাবাহিনীকে তাদের দেশপ্রেমের পরিচয় দেওয়ার এখনই উপযুক্ত সময়। মুখে মুখে দেশপ্রেমের কথা না বলে কাজে তার প্রমাণ দিতে হবে। দেশের মানুষকে রক্ষা করা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান কাজ হওয়া উচিত। প্রতিহিংসার রাজনীতি আর ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে হলে প্রশাসনকে এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অবশ্যই গ্রহণ করতে হবে। শরীফ ওসমান হাদির উপর যারা হামলা করেছে বা যারা এই বিশৃঙ্খলার পেছনে দায়ী, তাদের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু সেই বিচারের দোহাই দিয়ে সারা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। আমাদের প্রিয় এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ধ্বংস আর লুটপাটের এই সংস্কৃতি যদি আমরা বন্ধ করতে না পারি, তবে আমাদের আগামী প্রজন্ম এক ভয়াবহ সংকটের মুখে পড়বে। প্রতিহিংসা ভুলে একটি অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য। এখন এই মূল লক্ষ্য পূরণের জন্য আমাদের সেনাবাহিনীকে কিংবা আমাদের সেনাপ্রধানকে বিগত ১.৫ বছরে যা করেছেন, যা করেননি, এসব নিয়ে চিন্তা না করে এখন দায়িত্ব কাঁধে নিয়ে একটি বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং উনার বা উনাদের সেই সিদ্ধান্তের মাধ্যমেই কিন্তু আমরা যারা জনগণ আছি তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে। চিন্তা করে দেখুন, এভাবে যদি একটি গৃহযুদ্ধ বা অস্থিতিশীল বাংলাদেশ তৈরি হয়, তাহলে এখানে লাভবান কারা হবে? লাভবান হবে যারা এই দেশের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে বা এই বাংলাদেশের উপর যাদের নজর রয়েছে তাদের নিজেদের স্বার্থের জন্য। যদি এই দেশ অস্থিতিশীল হয়ে যায়, তাহলে তারা অনায়াসে এই দেশে ঢুকে পড়তে পারবে এবং তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই দেশে আরো ব্যাপক হাঙ্গামা বাজিয়ে দিতে পারে। এতে করে যেমন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক একইভাবে আমাদের দেশ এক ধরনের ভঙ্গুর পরিস্থিতির দিকে চলে যাবে। আমরা যদি একটু কষ্ট করে ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাই যারা তাদের স্বার্থের জন্য অপর একটি দেশে হস্তক্ষেপ করেছে, সেই দেশে এভাবেই কিন্তু চরমপন্থিতা কিংবা ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। এক পর্যায়ে তারা সেই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য গিয়েছে এবং
সেই দেশটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিয়েছে। কখনোই আমাদের দেশ এরকম একটি পরিস্থিতির দিকে আসুক, এটা আমরা চাই না। সুতরাং এই মুহূর্তে আসলে জনগণের জানমালের নিরাপত্তা, দেশের জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ সবকিছুর নিরাপত্তা প্রদান করা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং সামনে আসন্ন নির্বাচন, এই নির্বাচনের পূর্বে এই ধরনের ঘটনা যদি ক্রমশ ঘটতে থাকে, সেটা যে কোনো বিষয়কে কেন্দ্র করে হোক, তাহলে সেই সরকারের উপরও কিন্তু নানাবিধ প্রশ্ন ওঠা শুরু হতে পারে। এমত অবস্থায় যদি নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই সরকারের ভাগ্যে আসলে আমার মনে হয় কোনো ধরনের সফলতাও লিখা থাকবে না। সুতরাং আমি মনে করি বর্তমান সময় সরকারের যেমন দেশ রক্ষা করার দায়িত্ব রয়েছে, দেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব রয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধানেরও এখানে দায়িত্ব রয়েছে দেশের প্রতি, দেশের নাগরিকের প্রতি, দেশের জনগণের প্রতি। এবং উভয় পক্ষ মিলে যদি এই সকল ধ্বংসযজ্ঞ, সন্ত্রাসী কার্যকলাপ এবং রাষ্ট্রীয় সম্পদ, জানমালের ধ্বংস যেভাবে হচ্ছে সেগুলো যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণ আরো অনেক ব্যাপক কষ্টের মধ্যে পতিত হতে পারে। আমরা সবাই একটি সুন্দর বাংলাদেশ চাই। সেই সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়বস্তু বা দেশের অভ্যন্তরে গন্ডগোল করে কখনো আন্তর্জাতিকভাবে সেই স্বার্থ হাসিল করা যায় না। অতএব আমাদের আন্তর্জাতিক স্বার্থ হাসিল করতে হলে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, বিচক্ষণ ডিপ্লোমেসির মাধ্যমে সেগুলো সমর্থন করতে হবে। আন্তর্জাতিক আইন রয়েছে, আন্তর্জাতিক বিধিমালা রয়েছে, সেগুলোর আলোকে আমরা সেভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। অন্যথায় নিজেরা নিজেদের দেশের অভ্যন্তরের সম্পদই শুধুমাত্র নষ্ট করব, দেশের শান্তি শুধুমাত্র নষ্ট করব এবং আন্তর্জাতিক মহলে হাসির পাত্র হব, যেটি আমাদের দেশের জন্য কোনোভাবেই কাম্য নয়। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।